ফিরে এলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড দশম শ্রেণীর একটি নতুন ভিডিও নিয়ে। আগামী দিনে যারা 2026 সেশন 2026-27 সেশন অর্থাৎ 27 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ এখন যারা সবেমাত্র ক্লাস 9 থেকে 10-এ উঠেছো, তাদের জন্য আমি আজকের একটা ডেমো ক্লাস এনেছি। আর ক্লাসের শেষে আমি কিছু কথা বলবো, এই ডেমো ক্লাস কেন, এরপরে কি হবে, এরপরে ভিডিও আরো আসবে কি আসবে না, ঠিক আছে, সমস্ত বিষয় আমি একটা এই ভিডিওর মধ্যে বলে দেব। তো আজকের যে ক্লাসটা হবে, আজকের ক্লাস 10-এর একটা নতুন চ্যাপ্টার, একদম যারা একেবারে ক্লাস 9 থেকে 10-এ উঠেছো প্রত্যেকের কাছেই একেবারে নতুন, ঠিক আছে, তাদের জন্য একটা চ্যাপ্টার আমি শুরু করছি। ঠিক আছে, তো প্রথমত বলে দিই, তোমরা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠেছো আর এখন যারা মাধ্যমিক দিচ্ছে, দেখবে আমার ভিডিওগুলোর মধ্যে এখন 2026-এর যারা মাধ্যমিকের ব্যাচ, 2026 সালে যারা মাধ্যমিক দেবে আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি কতগুলো সাজেশন টাইপ কতগুলো ক্লাস এনেছিলাম। ঠিক আছে, ওই ক্লাস এখনো কন্টিনিউ আছে, ওই ক্লাস আমি এখনো করে যাচ্ছি। ওই ক্লাসের শুরুতেই আমি প্লে লিস্ট আছে আমার একটা, 2026 মাধ্যমিক ব্যাচের একটা প্লে লিস্ট আছে। আর ওই প্লে লিস্টের একদম শুরুতে একটা রোড ম্যাপ বলে দেওয়া আছে। ঠিক আছে, ওই রোড ম্যাপটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। ওই রোড ম্যাপটা কেন তোমাদের দেখতে হবে, তার কারণ ওখানে পুরোপুরিভাবে ডিসকাস করা আছে যে কোন পোর্শন থেকে কিরকম ধরনের কোশ্চেন হয়। আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান, এই যে এতগুলো টপিক, কোন টপিক থেকে কেমন ধরনের প্রশ্নপত্র আসে, কেমন ভাবে মাধ্যমিকের কোশ্চেন গুলো আসে। আর আমরা তো এখন দেখো, তোমরা স্কুলে ফার্স্ট ইউনিট পরীক্ষা দেবে, সেকেন্ড ইউনিট পরীক্ষা দেবে, কারা কিছু কিছু স্কুল আছে যারা টেস্ট নেবে, তারপরে গিয়ে একেবারে মাধ্যমিক গিয়ে তোমরা 27 সালে বসবে। কিন্তু তার আগে যে এই যে এক্সাম গুলো হবে, এই এক্সাম গুলো তো তোমাদের পার করতে হবে, তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ভালোভাবে করতেই হবে। কিন্তু একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি একটা রোড ম্যাপ যদি করা থাকে তাহলে আমি কিভাবে এগোবো, সমস্ত কিছু কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। পাটিগণিতের যে চ্যাপ্টার গুলো রয়েছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি এবং অংশীদারি কারবার, ঠিক আছে। আর আজকে শুরু করব সরল সুদ কষা বলে এই চ্যাপ্টারটা, পাটিগণিতের একটা চ্যাপ্টার আমি আজকে শুরু করতে চলেছি। আচ্ছা, এরপরে আরো ভিডিও আমি আনবো, আরো ডেমো ভিডিও আনবো এই চ্যাপ্টারে। তাহলে আমি এই চ্যাপ্টারটা যে শুরু করতে চলেছি, এই চ্যাপ্টার থেকে আমি কি কি করাবো, প্রথম প্রশ্ন থাকতে পারে এই চ্যাপ্টার থেকে কি কি করাবো। ঠিক আছে, তার আগে বলি, প্রত্যেকে আগে আমার ওই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই মাধ্যমিক 2026-এর যে রোড ম্যাপটা, তোমাদের জন্য রোড ম্যাপ একই হবে, রোড ম্যাপ আলাদা হবে না। ওখানে মাধ্যমিক 2026 রোড ম্যাপ বলে লেখা থাকলেও তোমাদের জন্য কিন্তু রোড ম্যাপটা একই হবে। ঠিক আছে, মাধ্যমিকে তোমাদের 2026-এ যে প্যাটার্নে তোমরা পড়াশোনা করে এসছে, যারা 2026-এর ছেলেমেয়েরা, প্রত্যেকেই তোমরাও 2027 সালে ঠিক সেম ভাবে তোমরা পড়াশোনা করতে অবশ্যই হবে। নাহলে 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কিছু 26 আর 27-এর মধ্যে চেঞ্জ কিছু নেই, কোনো সিলেবাস চেঞ্জ নেই, কিছু নেই, সমস্ত কিছু তোমাকে কিন্তু করে যেতে হবে। তো কিভাবে পড়বো সেই রোড ম্যাপ আমি এর আগের ভিডিওতে, ওই ভিডিওটা ভালো করে দেখে নাও গিয়ে। পাটিগণিত থেকে কত নম্বরের কোশ্চেন আসে, বীজগণিতের যে চ্যাপ্টার গুলো রয়েছে, দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একদম দেখবে তোমাদের বইতে একদম ফার্স্ট চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টার, ওটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপরে দেখবে বীজগণিতের আরো চ্যাপ্টার আছে, করণী, দ্বিঘাত করণী, ভেদ এবং অনুপাত সমানুপাত, এগুলো সব বীজগণিতের চ্যাপ্টার। পাটিগণিতের চ্যাপ্টার গুলো আমি বললাম। পরিমিতির 5খানা চ্যাপ্টার রয়েছে, আয়ত ঘন, লম্ববৃত্তাকার চোখ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক আর বিভিন্ন ঘনবস্তু, এবং তোমাদের ত্রিকোণমিতি বলে একটা নতুন টপিক রয়েছে, এবং রাশিবিজ্ঞান বলে একটা চ্যাপ্টার রয়েছে।
ঠিক আছে? তো সেইখানে এছাড়া জ্যামিতির চ্যাপ্টার, সম্পাদ্যের চ্যাপ্টার, এগুলো সব রয়েছে। কোথা থেকে কিরকম ধরনের প্রশ্ন আসে, কিভাবে পড়াশোনা করলে তোমরা 2027 সালে যারা মাধ্যমিক দেবে তারা প্রথম থেকেই যদি এইভাবে লেগে পড়ো, তাহলে কিন্তু তোমাদের একটা সুন্দর প্রিপারেশন হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। খুব ভালো প্রিপারেশন হবে, এমন ভাবে প্রিপারেশন করবে বইটা একেবারে গুলে খাওয়ার মতন অবস্থায় তোমাদের আনতে হবে। তবে দেখবে মাধ্যমিকে কোনো রকম ভাবে কোনো কোশ্চেন আনকমন কিছু আসছে না। এমনকি স্কুলে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতেই একটা কনফিডেন্স পেয়ে যাবে তোমরা। বই গুলে খেতে হবে, এবং আমাদের যে বোর্ডের বইটা, শুধু তাই নয়, বিভিন্ন রকমের প্রবলেম আমি নিয়ে আসবো, তোমাদের সাথে আমি আছি অবশ্যই। তোমরা যেমনটা বলবে তেমন ভাবে আমি কিন্তু ভিডিও বানাবো, তেমন ভাবে আমি কিন্তু তোমাদের সাথে থাকবো। ঠিক আছে? তোমাদের সাথে আমি কিভাবে এই 2027 সালটা, মানে 2027-এর মাধ্যমিক ব্যাচ যারা, 2026 সালটা পুরো কেমন ভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব, তার একটা ছোট্ট ধারণা তোমাদেরকে আমি ভিডিও শেষে দিতে চলেছি। অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। আর আজকের যে ভিডিওটা আমি অবশ্যই করতে চলেছি সেটা হলো পাটিগণিতের একটা চ্যাপ্টার, তোমাদের বইয়ের, তোমাদের বোর্ডের বইয়ের 2 নম্বর চ্যাপ্টারটা, পাটিগণিতের সরল সুদ কষা বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা আজকে শুরু করতে চলেছি। কিভাবে এই চ্যাপ্টারটা শুরু করব, কিভাবে আমি করব, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমি ধরে ধরে পারবো। ঠিক আছে? এই যে ডেমো ক্লাস আসবে, আজকের ডেমো ক্লাসে কিন্তু সমস্ত অঙ্ক হবে না, এরপরে আরো আমি ডেমো ক্লাস নিয়ে আসবো এই চ্যাপ্টারের ওপরই। তাতে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক তোমরা ধরে ধরে বোঝার চেষ্টা করবে এবং বাড়িতে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো তারপরে টেস্ট পেপার তো আছেই, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে কোশ্চেন পেপারস গুলো বিভিন্ন রকম ভাবে ঘাটলে তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর একটা কিভাবে কোশ্চেন আসলে কি পারবে কি পারবে না একটা কনফিডেন্স তোমরা পেয়ে যাবে। তো শুরু করব আমি সরল সুদ কষা বলে এই চ্যাপ্টারটা। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করানোর চেষ্টা করব, প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে করিয়ে দেবো। ঠিক আছে? যে চ্যাপ্টারটায় যে কটা কোশ্চেন আছে, যে কটা অঙ্ক আছে, সমস্ত অঙ্ক তোমরা এখানে সলভ পাবে। ঠিক আছে? আজকের ডেমো ক্লাসে যে কটা অঙ্ক হবে হবে, নেক্সট ডেমো ক্লাসগুলোতেও বাকি অঙ্কগুলো দেখা যাক। এই যে সরল সুদ কষা নিয়ে যে ভিডিও আমি বানাচ্ছি, কটা ডেমো ক্লাসে এই ভিডিওগুলো, মানে পুরো ভিডিও, মানে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়, দেখা যাক সেটা। আচ্ছা, ডেমো ক্লাস কথাটা কেন বলছি, ডেমো ক্লাস কথাটা কেন বলছি তার কারণ আমি ভিডিওর শেষের দিকে গিয়ে বলছি। যাই হোক, আর আপাতত এখন সরল সুদ কষা চ্যাপ্টারটা শুরু করি। ঠিক আছে? দেখো, তোমাদের ক্লাস 9-এ যে পাটিগণিতের চ্যাপ্টার পড়ে এসছো লাভ ক্ষতি বলে, তার সাথে যদি ক্লাস 10-এর চ্যাপ্টার গুলো দেখি, তো পাটিগণিতের চ্যাপ্টার গুলো দেখবে অত্যন্ত সোজা। ক্লাস 9-এ তোমাদের যে চ্যাপ্টার গুলো যদি কঠিনও লেগে থাকে, ক্লাস 10-এর চ্যাপ্টার গুলো কিন্তু কোনো রকম ভাবে তোমরা কঠিন পাবে না, খুব সহজ। এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা রয়েছে, আর এই ফর্মুলার ওপরেই বেস করে কিন্তু পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। তো ওই ফর্মুলাটা যদি জানা থাকে, তাহলে তোমরা যে কোনো কোশ্চেন, সেটা এমসিকিউ হোক, 2 মার্কসের কোশ্চেন হোক, এমনকি বড় কোশ্চেনও তোমরা পেরে যাবে। ঠিক আছে? অঙ্কগুলো এক এক করে করবো, তাহলে বুঝতে পারবে। তার আগে আমি একটুখানি একটা থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। সাপোজ সরল সুদ কষা, এই সুদ সুদ কষা ব্যাপারটা আমরা পড়বো কেন? দেখো, তোমরা অনেকেই যারা আছো, তোমাদের বাবা মাদের দেখতে পারবে, বা তোমরা নিজেরাও যদি ব্যাংকে যাতায়াত করো, তাহলে দেখবে ব্যাংকে কিন্তু টাকা রাখা হয়। ব্যাংকে টাকা রাখলে কি ফেসিলিটি, ব্যাংক কি করবে? আচ্ছা, প্রত্যেকে ব্যাংকে কিন্তু টাকা সেভ করে। ঠিক আছে? ব্যাংকে এরকম কিছু অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্ট হয়, তারপরে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হয়, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট হয়। তো আপাতত একটা বিষয় বলি, সেটা হলো ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা দেয়, এই ইন্টারেস্টটা কিন্তু খুব কম দেয় ন্যাচারালি ফিক্সড ডিপোজিটের তুলনায়। ফিক্সড ডিপোজিটে একটু বেশি ইন্টারেস্ট দেয়। তো যাই হোক, এই ইন্টারেস্ট ব্যাপারটা কি? এই ইন্টারেস্ট ব্যাপারটা হলো, আমরা যখন ব্যাংকে কিছু টাকা রাখি, ঠিক আছে, ব্যাংক সেটাকে মার্কেটে খাটায়। মার্কেটে খাটায় মানে ওরা বিভিন্ন রকম কাজ করতে পারে, তোমার আমার এর তার সমস্ত টাকা নিয়ে ওরা, হতে পারে কোনো একটা কোম্পানিকে লোন দিল,
বা কোনো একটা বিজনেসম্যানকে লোন দিল বা কোনো একজন পার্সোনাল কাউকে পার্সোনাল ইউজের জন্য লোন দিল, ধার দিল, এবং তার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা সে আদায় করবে। এটাই কিন্তু ব্যাংকের একটা বড় বিজনেস। ঠিক আছে, এবার এই ব্যাংকের বিজনেস যেটা করতে চলেছে, ব্যাংক যে বিজনেসটা করছে, এই বিজনেসের শুধু ব্যাংক করে গেলে তো হবে না। তার কারণ হচ্ছে ব্যাংক শুধু বিজনেস করে যাবে আর আমরা কি করব? আমরা শুধু টাকা দিচ্ছি, টাকাটা দিয়ে দেবো কেন? তাহলে যখন দেখতে পাচ্ছি ব্যাংকই বিজনেস করে যাচ্ছে, আমার কোনো লাভ নেই, আমার কোনো ক্ষতি নেই, আমি বেকার টাকাটাকে ফেলে কেন রাখবো, টাকাটা বরং তুলে নিই। ঠিক আছে, তাতে কি ব্যাংকের বিজনেস চলবে? তাতে কিন্তু ব্যাংকের বিজনেস চলবে না। তার জন্য ব্যাংক কি করেছে, ব্যাংক বলছে তোমরা আমাদের কাছে যদি টাকা জমা রাখো, আমরা একটা পার্টিকুলার টাইমের পর, যদি একটা পার্টিকুলার টাইম যদি মেনশন করে দেওয়া হয়, সেই পার্টিকুলার টাইমের পর আমরা কিন্তু তার এগেনস্টে যত টাকা রেখেছো তার এগেনস্টে আমরা কিছু টাকা গিফট করব। ঠিক আছে, তো এরকমই একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করি। সাপোজ একজন লোক, আমি এই অঙ্কটা পরে করব, তার আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। বলছে একটি লোক যদি ব্যাংকে গিয়ে কিছু টাকা রাখে, সাপোজ আমি বললাম 5,000 টাকা রাখলো ব্যাংকে, ওই লোকটা 5,000 টাকা রাখলো। ঠিক আছে, সেটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সে রাখতে পারে। ঠিক আছে, তো বলে দিল এই 5,000 টাকাটা যেটা রাখা হচ্ছে, যেটা জমা দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় আসল বা মূলধন। ঠিক আছে, আসল বা মূলধন। এখন এই আসল বা মূলধন অনেক রকমের হতে পারে। আমি ব্যাংকে টাকা রাখলাম, সেটাকেও আমি মূলধন বলবো বা আসল বলবো। আমি ব্যাংক থেকে টাকা ধার করলাম, সেটাকেও আমি আসল বলবো বা মূলধন বলবো। ঠিক আছে, তো যে টাকাটা নিয়ে অ্যাকচুয়ালি খাটানো হচ্ছে, যে টাকাটা অ্যাকচুয়ালি আমি জমা দিচ্ছি বা যে টাকাটা আমি প্রয়োজনে নিচ্ছি, এগুলোকে আমি কি বলবো? আসল বা মূলধন, মানে যার ওপর বিজনেসটা হবে। ঠিক আছে, তো সেটাকে আমি লিখে নিচ্ছি আসল বা মূলধন, যেটাকে প্রিন্সিপাল বলে বলে আমি ওটাকে পি দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, ইংলিশে ওটাকে প্রিন্সিপাল বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাংক জিজ্ঞেস করলো ওই লোকটাকে যে দাদা আপনি কত বছরের জন্য টাকাটা রাখতে চান? তো লোকটা বললো আমি মিনিমাম 5 বছর রাখবো। ঠিক আছে, অনেকে 5 বছর পরেও ওটাকে আবার রিনিউ করে দেয়। ঠিক আছে, তো লোকটা বললো আমি 5 বছর রাখবো। তাহলে ব্যাংকের কাছে টাকাটা নিয়ে খাটানোর সময় হলো ওই 5টা বছর। ব্যাংক বললো দাদা আপনাকে আমি এই 5 বছর যেহেতু রাখবেন, আপনাকে আমি কিছু ইন্টারেস্ট দেবো। ঠিক আছে, কিরকম ইন্টারেস্ট? বলছে বছরে 5%। বছরে 5%। আচ্ছা, 5% কথার অর্থ কি? 5% কথার অর্থ হলো 100 টাকায় 5 টাকা। 5% কথার অর্থ কি? 100 টাকায় 5 টাকা। কেউ যদি 100 টাকা জমা রাখে, বছরের শেষে সে 5 টাকা পাবে, অর্থাৎ সে টোটাল 105 টাকা পাবে। 100 টাকা তো সে পাবে অবশ্যই, আর তার সাথে যে এক্সট্রা টাকাটা পাচ্ছে সেটা হলো 5 টাকা। ঠিক আছে, তার মানে ওই লোকটি যদি 100 টাকা রাখতো, তার এগেনস্টেও উনি 5 টাকা পাচ্ছে। তাহলে আমি এবার দেখবো 5,000 টাকার জন্য ওই লোকটা কত টাকা পাচ্ছে। ঠিক আছে, তো বার্ষিক সুদের হার, যেটাকে আমি বলবো রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার, অর্থাৎ বছরে যে ভাবে সুদ দেওয়া হবে, সেটা হলো 5%। আর দিয়ে ডিনোট করছি, রেট অফ ইন্টারেস্ট বলা হয় বলে আর দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে আমার বার্ষিক সুদের হার, অর্থাৎ বছরে 100 টাকায় 5 টাকা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমাকে দেখবো যে আমি যদি আসল পি টাকা ধরি আর সময় যদি টি ধরি, বার্ষিক সুদের হার যদি আমার আর ধরা হয়, ঠিক আছে, অর্থাৎ আমাকে কিভাবে টাকাটা দিচ্ছে, আমাকে এই পি টাকার ওপর বছরে 8 টাকা করে দেবে। পি টাকার ওপর বছরে 8 টাকা করে দেবে, মানে ব্যাপারটা হলো 100 টাকায় 5 টাকা, মানে R% হারে আমার বছরে টাকাটা বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমি যদি বার করতে চাই সুদ, অর্থাৎ যে টাকাটা আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার
মানে অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, ঠিক আছে, যে টাকাটা আমাকে দেওয়া হবে, ঠিক আছে। আসল তো 5,000 টাকা যেটা আমি জমা রেখেছি, কিন্তু এখন ব্যাংক যে টাকাটা গিফট করবে, অর্থাৎ যে টাকাটা আমাকে দিচ্ছে, ঠিক আছে, এক্সট্রা যে টাকাটা দিচ্ছে এই টাকাটা রাখবার জন্য, সেটাকে আমি বলবো সুদ, অর্থাৎ ইন্টারেস্ট। তাই আমি ওটাকে আই দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। কত দিয়ে ডিনোট করছি? আই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তাহলে এই সুদের একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? পি আর টি বাই 100, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এইটা করলে আমি কি পাবো? এইটা করলে পাবো হচ্ছে সুদের পরিমাণটা, ঠিক আছে, মানে অর্থাৎ আমি কত টাকা সুদ পাচ্ছি। এই একটাই ফর্মুলা, আর এই একটাই ফর্মুলার উপর বেস করে আমার পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে, এই পুরো পুরো চ্যাপ্টারটা কিন্তু এই একটা ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে আমি, এই ফর্মুলাতে আমি এই অঙ্কটা কমপ্লিট করব। দেখা যাক, আসলের মান যদি 5,000 টাকা হয়, আর আর হচ্ছে 5%, মানে 5, শুধু 5 লিখবো কারণ নিচে অলরেডি 100 আছে, ঠিক আছে। আর টি হচ্ছে 5 ডিভাইডেড বাই 100, ক্যান্সেল করছি একটু, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? এই যে 1250 টাকা। এই 1250 টাকাটা কিন্তু উনি গিফট পাচ্ছে ব্যাংকের তরফ থেকে। তাহলে শুধু কি 1250 টাকা নিয়ে চলে আসবে? তা তো নয়। তার কারণ ওনার কাছে কিন্তু 5,000 টাকা আবার জমা দেওয়া ছিল। তার মানে এই 5,000 টাকাটাও পাচ্ছে, প্লাস 1250 টাকা পাচ্ছে। অর্থাৎ যেটাকে বলে উনি কত পাচ্ছে, ওটাকে বলে সুদে আসলে পাচ্ছে, যেটাকে সুদ আসল বলবো আমি। সুদে আসলে উনি পাচ্ছে 5,000 প্লাস 1250, কত হচ্ছে তাহলে? 6,250 টাকা উনি সুদে আসলে বাড়ি নিয়ে চলে আসছে। এই সুদে আসলে মানে হচ্ছে সুদ আর আসল যোগ করলে যা হবে, অর্থাৎ আসল আমার একটা কিছু ছিল, তার সাথে সুদ যোগ করলে যেটা হবে সেটা হলো টোটাল অ্যামাউন্টটা, অর্থাৎ যেটা উনি ঘরে নিয়ে আসছে, যেটাকে আমি বলবো সুদ আসল, বা এটার বাংলায় আর একটা আছে সবৃদ্ধি মূল বলা হয় এটাকে, ঠিক আছে। তো যদি সুদ আসল আমার কোনো অঙ্কে দেওয়া থাকে, সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে সুদ পাবো, বা সুদ আসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে আমি আসল পাবো, ঠিক আছে, কারণ সুদ আর আসলের যোগফলই কিন্তু সুদ আসল, ঠিক আছে। তো এই ফর্মুলাটা, এই যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই ফর্মুলাটার উপর বেস করে আমার পুরো চ্যাপ্টারটার অঙ্কগুলো হবে। এখন এক্ষেত্রে বলা যেতে পারে যে আই পি টি আর, এই যে চারটে রাশি, এই যে চারটে জিনিসের মধ্যে যে কোনো তিনটে জিনিস আমার অঙ্কে দেওয়া থাকবেই, ঠিক আছে। আর একটা আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে বের করব সেটা তো অঙ্কের উপর ডিপেন্ড করছে, যাই হোক না কেন আমাকে যেটাই বলে দিক না কেন, যেটা বার করতে দেবে সেটাকে সমাধান করে আমাকে বের করে নিতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে আমার ফর্মুলাটা, আর এর ওপর বেস করে আমি অঙ্কগুলো করা শুরু করব। একটাই ফর্মুলা, ভালো করে নোট করে নাও, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, ঠিক আছে, যেখানে পি হলো আসল, টি হচ্ছে সময়, আর বার্ষিক সুদের হার হচ্ছে আর। যাই হোক, প্রথম যে অঙ্কটা কষে দেখি 2, কষে দেখি 2 এর প্রথম অঙ্কটা এখন আমি করব। প্রথম অঙ্কটাতে আমি দেখে নেব যে আমার কি কি বলা আছে আর কি 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 বার করতে দিয়েছে। অঙ্কটা ভালো করে আগে পড়ে নেব যে কি কি বলা আছে। তো বলছে দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালাবার জন্য, একটা ছোট ব্যবসা চালাবে। সবসময় অঙ্কগুলো না প্র্যাকটিক্যালি ভাববে, যখনই দেখবে যে এরকম একটা জিনিস বলেছে, অনেকে অঙ্ক লেখা পড়ে বুঝতে পারে না, ঠিক আছে, আমি তাদেরকে বলবো অঙ্কটাকে প্র্যাকটিক্যালি ভাববে, যে দুই বন্ধু যে একটা ছোট ব্যবসা চালাবে, তার জন্য একটা ঘটনা যখন বলছে, তখন তুমি একটা তার মধ্যে একটা বন্ধু হয়ে যাও, আর আরেকটা বন্ধু তোমাদের পাশে কাউকে একটা জোগাড় করে নাও। তা তোমরা কি করলে? তোমরা একটা ছোট ব্যবসা শুরু করবে। তার জন্য তোমরা কি করেছো, ওই যে বার্ষিক 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেওয়া হয়েছে। তাহলে কত টাকা ধার নিয়েছো? 15,000 টাকা। তার মানে এই 15,000 টাকার ওপর তোমার যা কাজ করতে হবে, অর্থাৎ এই 15,000 টাকাটা যেটা তুমি ধার নিলে, সেটাকে বলা হয় মূলধন বা আসল। তাহলে আমার কাছে এখানে আসল দেওয়া আছে, এটা লিখে নাও। আসল কত?
আসল, যেটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, এই আসল বলা আছে 15,000 টাকা। ঠিক আছে, নেক্সট আমার 12% সরল সুদের হারে বলেছে, তার মানে বছরে 12 টাকা, 100 টাকার ওপরে। ঠিক আছে, 100 টাকার ওপরে বছরে 12 টাকা, অর্থাৎ তার মানে আমার এখানে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার, যেটাকে আমি আর দিয়ে ডিনোট করি, সেটা হলো 12%। আচ্ছা, এবারে কোশ্চেনটা বলেছে 4 বছর পরে ওই টাকার জন্য কত সুদ দিতে হবে। সময় মেনশন করে দিয়েছে যে 4 বছর, সময় যেটাকে আমি টি দিয়ে ডিনোট করব ওটা মেনশন করে দিয়েছে 4 বছর। তাহলে এই 4 বছর পরে কি চেয়েছে, কত টাকা সুদ দিতে হবে, শুধু সুদের পরিমাণটা চেয়েছে। শুধু আই ইকুয়াল টু পিটিআর বাই 100-এ আমার আই এর ভ্যালু বসালেই, মানে আই এর ভ্যালু বার করলেই হয়ে যাবে। তাহলে সুদ বার করব, আমি ফর্মুলা জানি, আমার কাছে ফর্মুলা আছে, সেটা হলো আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে পি মানে হচ্ছে 15,000, আর মানে হলো গিয়ে 12, টি হচ্ছে 4, আর নিচে আমার 100। এইটা করলে আমি পাবো কি, কি পাবো, কত টাকা সুদ দিতে হবে সেটা পেয়ে যাবো। শুধু ওটাই আমার জানতে চাইছে। কাটাকুটি করছি, এটা বেরোবে 4 × 12 = 48, 48, আর এখানে 15 গুণ করা হচ্ছে, 5 × 8 = 40, হাতে 4, 4 × 5 = 20, আর 4 = 24, 8 × 1 = 8, 4 × 1 = 4, 0, 8 × 4 = 12, হাতে 1, 4 × 2 = 6, আর 1 = 7। তাহলে 720, আর এখানে আমার একটা শূন্য আছে বলে ওটাকে লিখলাম। 7,200 টাকা আমার সুদ দিতে হবে 4 বছর পর। যদি আমি 4 বছর কোনো টাকা না দিয়ে থাকি, তাহলে আমার শুধু 4 বছর পর 7,200 টাকা সুদ দিতে হবে। 15,000 টাকাটা কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। 15,000 টাকার সাথে এই 7,200 টাকাটাও দিতে হবে। কিন্তু 15,000-এর সাথে আমি 7,200 যোগ করলাম না। কেন করলাম না? তার কারণ আমাকে এখানে কত টাকা সুদ দিতে হবে, মানে এক্সট্রা যে টাকাটা আমার দিতে হবে সেটাই শুধু বার করতে দিয়েছে। তাই এখানেই আমার অ্যান্সার শেষ, উত্তর শেষ। তোমরা উত্তর এখানে লিখে দেবে যে 4 বছর পর তাদেরকে 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, চলো এবার আমি এই অঙ্কটা একটা হলো, এর পরে পরপর আমি অঙ্কগুলো করিয়ে যাব। নেক্সট 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট নেক্সট আমি আর একটা অঙ্ক তুলে নিয়েছি। তাহলে সমস্ত অঙ্কই আমরা ওই একটা ফর্মুলা দিয়ে করব, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আমার কাছে ফর্মুলাটা আমি পাশে আরেকবার লিখে নিচ্ছি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এবার কথা হলো, আচ্ছা আইটা কি? আইটা হলো সুদ, পি হলো আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর টি হচ্ছে সময়। আচ্ছা, একটু অনেকে প্রশ্ন করতে পারো যে এই ফর্মুলাটা কোথা থেকে এলো, বেশ কোথা থেকে এলো। আমার আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এখানে আর হচ্ছে বার্ষিক সুদের হার। আমি কি বলেছি, যদি 5% বার্ষিক সুদের হার হয়, তার মানে 100 টাকায় 5 টাকা ব্যাংক দিচ্ছে তোমাকে সুদ। ঠিক আছে, অর্থাৎ আর% কথার মানে কি, 100 টাকার ওপর বছরে, 1 বছরে 100 টাকার ওপর কত টাকা দিচ্ছে, 8 টাকা দিচ্ছে। ঐকিক নিয়মে ব্যাপারটাকে ভাবলে কেমন হয়। আচ্ছা দেখা যাক, তাহলে 1 বছরে ব্যাংক 100 টাকার ওপর, 100 টাকার ওপর কত টাকা দেয়, 100 টাকার ওপর দেয় হচ্ছে 8 টাকা। ঠিক আছে, তাহলে ওই 1 বছরে 1 টাকার ওপর কত দেবে, r/100 টাকা। তাহলে ওই 1 বছরে পি টাকার ওপর কত দেবে, pr/100 টাকা। ঠিক আছে, তাহলে আমার কাছে সময় যদি টি সময় থাকে, মানে টি বছর থাকে, তাহলে ওই টি বছরে ওই পি টাকার ওপর কত টাকা দেবে, আমি আবার মাল্টিপ্লাই করব পিআরটি বাই 100। এত টাকা, এই এত টাকাটা কি, এত টাকাটা কি দেওয়া হচ্ছে, সুদ দেওয়া হচ্ছে। তাই আই ইকুয়াল টু পিআরটি বাই 100। ফর্মুলাটা কিন্তু এইভাবে ঐকিক নিয়ম করে আনা যেতে পারে। তাহলে আমরা শুধু এত কিছু জানবো না, শুধু জানবো এই ফর্মুলা, আই মানে সুদ,
পি মানে আসল, আর মানে বার্ষিক সুদের হার, আর টি মানে হলো সময়। তাহলে সেইভাবে আমি অঙ্কটাকে করব। কি কি দেওয়া আছে লিখবো। এই অঙ্কটায় আমার যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখতে থাকবো, তারপরে আমি ফর্মুলায় ফেলবো। আচ্ছা, প্রথমে দেওয়া আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% বার্ষিক সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। এই 2000 টাকাটার সুদ, অর্থাৎ কোন টাকার সুদ, 2000 টাকার সুদ, তার মানে 2000 টাকাটাকে খাটানো হয়েছে। তাহলে এই 2000 টাকাটা তাহলে আমার কি হবে, 2000 টাকাটা হয়ে যাবে আসল বা প্রিন্সিপাল, যেটাকে আমি পি দিয়ে ডিনোট করব 2000 টাকা। আচ্ছা, কত পার্সেন্ট সরল সুদের হারে বলেছে, অর্থাৎ বার্ষিক সুদের হার আমার এখানে কত, বার্ষিক সুদের হার বলা আছে 6%। আচ্ছা, এবারে সময়ের জায়গাটা খুব ক্রিটিক্যাল। অনেকে ভাববে সময়টা কিভাবে আমি বের করব। সময় তো বছরে হয়, কিন্তু এখানে যেভাবে দিয়েছে 1 বছরও হচ্ছে না, ও 1 জানুয়ারি টাকা রেখে 27 মে টাকা তুলে নিচ্ছে। আচ্ছা, 2005 সাল এই কথাটা কেন মেনশন করেছে জানো, লিপ ইয়ার কিনা সেটা বোঝানোর জন্য। কেননা এখানে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসটা পড়ে। যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসে 29 দিন ধরা হবে, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে 28 দিন ধরা হবে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে 2005 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, অর্থাৎ 2005 কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে আমি এখানে ফেব্রুয়ারি মাসের 28 দিন ধরবো। তাহলে আমি 1 জানুয়ারিতে গিয়ে টাকাটা রেখেছি। যদি আমি 1 জানুয়ারিতে গিয়ে টাকাটা রাখি তাহলে কিন্তু ওই দিনটা ধরা হবে না, কেননা ওই দিন থেকে সুদ দেবে না, দেবে পরের দিন থেকে। তাহলে সময় যখন বার করব, তখন জানুয়ারি মাসের টোটাল 31 দিনের মধ্যে আমি কিন্তু 31 দিন টাকাটাকে খাটাতে পারছি না। 1 জানুয়ারি টাকা রেখেছি মানে আমার 1 জানুয়ারিতে ধরা হবে না, আমার তার পর দিন থেকে 2 জানুয়ারি থেকে টাকাটা মার্কেটে ঢুকবে, অর্থাৎ টাকাটা খাটা শুরু হবে 2 জানুয়ারি থেকে। অর্থাৎ 2 জানুয়ারি থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত টোটাল হয় 30 দিন। তার মানে জানুয়ারি মাসে আমি 30 দিন ধরবো, ফেব্রুয়ারি মাসে আমি 28 দিন ধরবো, মার্চ মাসে আবার আমার 31 দিন আছে, এপ্রিল মাসে আছে আমার 30 দিন, এবং মে মাসে আছে আমার 27 দিন, 27 মে পর্যন্ত টাকাটা রেখেছে। তাহলে যদি তোমরা এরকম জানুয়ারি মাসের 1 তারিখটা যদি ধরো তাহলে 27 মে ধরবে না, জানুয়ারি মাসের 1 তারিখ যদি না ধরো তাহলে 27 মেটা তোমাকে ধরতে হবে। তাহলে টোটাল কতদিন হচ্ছে, কতদিন হচ্ছে টোটাল দেখা যাক। 146 দিন। আচ্ছা, তাহলে আমার যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, ওখানে টি তো বছরে হিসেব হয়, টি তো দিনে হিসেব হবে না। টি যখন বছরে হিসেব হয় তাহলে আমার এইটাকে বছরে কনভার্ট করতে হবে। মাথায় রাখবে, দিন থাকলে 365 দিয়ে ভাগ করলে আমি বছর পাবো, মাস থাকলে 12 দিয়ে ভাগ করলে আমি বছর পাবো। তাহলে 146 দিন অর্থাৎ কত বছর, 146/365 বছর। এখানে কোনো ক্যালকুলেশন করব না, কারণ কাটাকুটি আমাকে সেই লাস্টে অঙ্কে গিয়ে করতে হবে। এখানে অনেকে ক্যালকুলেশন করে তোমরা সময় নষ্ট করো বেকার, তাতে আবার অঙ্ক ভুল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমাকে সুদ জানতে চেয়েছে, তাহলে শুধু সুদের ফর্মুলাটা ফেলবো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, যার যেটা আমি জানি। তাহলে আমার এখানে পি মানে হলো 2000 টাকা, আর মানে হচ্ছে 6, টি মানে হলো 146/365, নিচে 365 লিখছি, আর নিচে কিন্তু আগে থেকেই বাই 100টা রয়েছে। এইটাকে কাটাকুটি করে ক্যালকুলেশন করলে যা হবে সেটা আমার সঠিক উত্তর। কি দাঁড়াবে, কিভাবে করব, লাস্টে 0 0 গুলো কেটে দিই, 5 দিয়ে কাটলে এটা হবে 5 7 35, 1 5 3 15, এটা 5 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে এই দাঁড়াচ্ছে 4 ছক 24, 48 টাকা, না 72 টাকা নাকি।
কত বেরাচ্ছে? 4 3 12, 72 টাকা বেরোচ্ছে। বার্ষিক 6% সরল সুদের হারে আমার এখানে কত টাকা বেরোলো? 72 টাকা। আচ্ছা, একটা ভুল হয়েছে, এটা 2 হবে, তো এটা 2 হবে। 4 দুগুণে 8, 6 8 48 টাকা হচ্ছে। আচ্ছা, কত দাঁড়ালো তাহলে? 48 টাকা। তাহলে 48 টাকা আমাকে সুদ দিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর অঙ্ক করবো। নেক্সট 3 নম্বর অঙ্কে চলে এলাম। এখানে কি বলেছে? বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। আচ্ছা, 960 টাকাটা তার মানে খাচ্ছে, তার মানে আমার এখানে 960 টাকাটা হবে গিয়ে আসল। তাহলে আমি যখন উত্তর করব তখন কি হবে? আমার আসলটা কি? আসল হলো 960 টাকা। আচ্ছা, বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার বলে দিয়েছে, বার্ষিক সুদের হার 8.13%। এটাকে একটু আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 3 আসতে 24, 24 আর 1 25, 25/3, এই এত পার্সেন্ট হচ্ছে বার্ষিক সুদের হার। নেক্সট হচ্ছে সময়টা। সময় বলেছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস অর্থাৎ 1 বছর মানে আমার কত মাস হচ্ছে? 1 বছর মানে আমার হচ্ছে 12 মাস। 12 মাস প্লাস 3 মাস দাঁড়াচ্ছে 15 মাস। তাহলে 1 বছরকে আমি মাসে কনভার্ট করলাম, 12 মাস, 12-র সাথে 3 যোগ করব, তাহলে আমার দাঁড়াচ্ছে 15 মাস। আমি কি বলেছি? টি এখানে মাসে হিসেব হবে না, দিনে হিসেব হবে না, হবে বছরে। তাহলে মাস থাকলে কি করব? 12 দিয়ে ভাগ করে দিলে ওটা বছরে কনভার্ট হয়ে যাবে। কোনো কাটাকুটির প্রয়োজন নেই এখানে, লাস্টে গিয়ে আমাকে এমনিতেও কাটাকুটি করতে হবে। তাহলে আমি কি বার করব? আগে সুদ বার করব। সুদের ফর্মুলা আমি জানি, I equal to PRT/100। তাহলে এখানে পি কত? পি হচ্ছে 960 টাকা, আর হচ্ছে 25, আর নিচে আমার 3, আর এদিকে সময় হচ্ছে 15, নিচে হলো গিয়ে 12, আর আগে থেকে নিচে আমার 100 ছিল। এই এত টাকা সুদ ক্যালকুলেশন করে দেখবো কত আসছে। আচ্ছা, 8 × 96, এখান থেকে 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে এটা 2 হলো, 2 দিয়ে এটা 4, তার মানে 4 25 100 টাকা। 100 টাকা হচ্ছে সুদের পরিমাণ। কিন্তু আমার কি চেয়েছে? 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি বলেছি? সুদ আসল। সুদ যোগ আসল যোগ করলে আমার টোটাল অ্যামাউন্টটা বেরোবে, যেটাকে আমি বলছি সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল কত তাহলে আমার? 960-এর সাথে 100 যোগ করব, অর্থাৎ আসলের সাথে সুদ যোগ করলে হবে সুদ আসল। কত দাঁড়াচ্ছে? 1060 টাকা। এটা আমার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল। নেক্সট অঙ্কে আমি চলে যাব, 4 নম্বর দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক, ঠিক আছে? অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? কেননা প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই একই ফর্মুলা দিয়ে হচ্ছে, খুব সহজ কিন্তু অঙ্কগুলো। ঠিক আছে, তো এই যে পুরো ডেমো ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো আমি আরো বেশি করে করাবো। তোমরা একটু আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করো মানে আমি বলতে চাইছি, যারা ক্লাস 10-এ আছো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে শেয়ার করো। সবাইকে বলো সাবস্ক্রাইব করতে, সবাইকে বলো কমেন্ট করতে, যে আর কিভাবে কি করালে তোমাদের জন্য উপকার হবে, সেটা আমি অবশ্যই ভাববো সেটা নিয়ে। ঠিক আছে, তো এইখানে যে প্রবলেম আমি নিয়ে এসেছি, এই প্রবলেমটা এবারে সলভ করব। কিভাবে করব? দেখো, বলা আছে
উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার নিয়েছে 2 বছরের জন্য। তার মানে কত টাকা ধার নিয়েছে? 3200 টাকা, যেটা আমার আসল হবে। তাহলে আসল আমার এখানে 3200 টাকা। ক বছরের জন্য ধার নিয়েছে? সময় বলছে 2 বছর। 2 বছরের জন্য ধার নিয়েছে। কত পার্সেন্ট হারে? বলছে বার্ষিক সুদের হার আমার এখানে, বার্ষিক সুদের হার, যেটাকে আর দিয়ে ডিনোট করব, 6%। কি বার করতে বলেছে? 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে, সুদে আসলে। তার মানে সুদ আগে বার করতে হবে। তার মানে সুদ কি করে বার করব? সুদের ওই ফর্মুলা ফেলে দিচ্ছি, I ইকুয়াল টু PRT/100। পি মানে হলো 3200, আর মানে হলো 6, টি হলো 2/100। কাটাকুটি করে দিই, কি দাঁড়ালো তাহলে? 6 দুগুণে 12, 12 দুগুণে 24, হাতে 2, 3 12 36, আর 2 38। 384 টাকা সুদ দিতে হবে। তাহলে সুদে আসলে কত দিতে হবে? তাহলে আমার সুদ আসল কত? সুদ আসল মানে কি? সুদ আসল মানে হলো আসল আর সুদ যোগ করব, অর্থাৎ 3200 আর 384 যোগ করে যা বেরোবে সেটাই আমার সুদ আসল। 3584 টাকা। 3584 টাকা আমাকে সুদে আসলে শোধ করতে হবে। ঠিক আছে, উৎপল বাবুকে তাহলে 3584 টাকা সুদে আসলে শোধ করতে হবে। নেক্সট, তোমাদের বইতে 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? বার্ষিক 5.25%, 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা জমা রাখেন বলা, তাহলে আমার আসলটা বলা নেই, তার বদলে নিশ্চয়ই বাকিগুলো দিয়েছে। বলছে 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। যা যা দেওয়া আছে আগে লিখতে থাকি। বার্ষিক 5.25% সরল সুদের হার, তার মানে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার হলো 5.25%। এটা বার্ষিক সুদের হার। বলছে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন 2 বছর পরে, অর্থাৎ সময়টা বলে দিয়েছে 2, সময়টা আমার 2 বছর। 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। এই 840 টাকাটা কি? সুদ পেয়েছে, অর্থাৎ আয়ের মানটা দিয়েছে আমাদের। অন্যান্য অঙ্কগুলোতে আমার সবই দেওয়া থাকতো, আইটা বের করতে হতো, কিন্তু এখানে আইটা বলে দিয়েছে। কি বলে দেওয়া নেই? কত টাকা জমা রেখেছিলেন সেইটা বলে দেওয়া নেই, ওটা আমাকে বার করতে হবে। অর্থাৎ আসল আমাকে বার করতে হচ্ছে। তাহলে আসল আমি ধরে নেব, ধরা যাক, একটু লিখি এই জায়গাটা, ধরা যাক তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। তাহলে এক্স টাকা জমা রেখেছিলেন, এইটা আমি ধরে নিলাম। আচ্ছা, আমার কাছে ফর্মুলা কি আছে? আমার কাছে ফর্মুলা হলো I ইকুয়াল টু PRT/100। অর্থাৎ আমার এখানে পি মানে কিন্তু যেটা আসল, অর্থাৎ যেটা আমাকে ধরে নিতে হয়েছে এক্স টাকা। এই ফর্মুলাতে আমি যার যার মান দেওয়া আছে সেগুলো বসাবো। আই এর মান দেওয়া আছে 840, পি হচ্ছে আমার আসল যেটা এক্স টাকা ধরেছি, আর কত? আর হচ্ছে 5.25, আর টি হচ্ছে 2 বছর/100। আচ্ছা, একটা কথা বলি, এখানে যদি পয়েন্টটা তুলে দিই নিচে, তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা আছে বলে 100 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এবার আমাকে এক্স এর মান বার করতে হবে। এক্স এর মান বার করতে গেলে যে 840, তার সাথে এই 100 গুলো যদি এই পাশে আসে তাহলে গুণ হবে, ওদিকে এক্স ইন্টু 2 ইন্টু 525। এবার এক্স যখন বার করতে হবে তখন আমাকে এই এক্স এর সাথে যারা গুণ আছে এই বাঁ দিকে নিয়ে আসলাম, 2 ইন্টু
525, এদিকে এক্স। তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে, একটু কাটাকুটি করলে জিনিসটা বেরিয়ে যাওয়ার কথা। তো কাটি, এটাকে 5 দিয়ে কাটলে 20, এটা 5 দিয়ে কাটলে 21, আর এটা 5 দিয়ে কাটলে 4। আচ্ছা 21 দিয়ে এটা কি কাটবে? হ্যাঁ কাটবে, 4 দিয়ে চলে যাবে, 4 21 84, আর এখানে একটা শূন্য আছে। তাহলে আমার এক্স কত বেরালো? এক্স বেরালো কত? আচ্ছা একটু ভুল হলো, হ্যাঁ 4ই তো হবে। আচ্ছা আরো কাটবে, আরো কাটবে, এখানে 2 আর এই 4 কেটে 2 হলো, এই 2টা কাটা নেই। তাহলে এক্স কত বেরাচ্ছে? 2 আর 4 মাল্টিপ্লাই করলে 8 হবে। 8, আর এখানে যে কটা শূন্য পড়ে আছে, 1টা 2টো 3টে, এই 3টে শূন্য বসিয়ে দিলাম। এক্স এর মান কত বেরালো? 8000। তার মানে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 8000 টাকা জমা রেখেছিলেন। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট 6 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। এবারও কিন্তু ওই কিছু টাকাটা আর বলা নেই, অর্থাৎ বলা আছে বার্ষিক সুদের হার, ওটা লিখে নিচ্ছি। বার্ষিক সুদের হার 12%, বার্ষিক সুদের হার 12%। আচ্ছা কিছু টাকা ধার নিয়েছেন, কত টাকা ধার নিয়েছেন বলা নেই, ওইটা ধরে নেব। ধরা যাক তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, এক্স টাকা ধার নিয়েছিলেন, এটা ধরে নিচ্ছি। আচ্ছা প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে কিন্তু হিসেবটা হচ্ছে, তার মানে প্রত্যেক মাসে যখন হিসেবটা হচ্ছে, তার মানে আমার এখানে সময় কিন্তু 1 মাস। আমার এখানে সময় যেটাকে টি দিয়ে ডিনোট করব, ওটা হলো 1 মাস, অর্থাৎ বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করে দেবো, 1/12 বছর। ঠিক আছে? কত টাকা সুদ দিতে হচ্ছে? সুদের পরিমাণটা কত? সুদের পরিমাণ হলো 378 টাকা। সেম ফর্মুলা ফেলে আমি আসলটা এখানে বার করে নেব, অর্থাৎ তিনি কত টাকা ধার নিয়েছিলেন, ফর্মুলা ফেললেই বেরিয়ে যাবে। দেখা যাক ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আই এর মান হলো 378, আর ওদিকে পি, পি হচ্ছে আসল যেটা আমি ধরেছিলাম এক্স টাকা, আর হলো 12%, অর্থাৎ 12। টি হচ্ছে কত? টি হচ্ছে 1/12, আর এখানে আমার নিচে 100 আছে, এখানে 12টা সুন্দর কেটে গেল। তাহলে আমার এখানে এক্স বেরাচ্ছে, 100টা ওই পারে গেলে 378 এর সাথে মাল্টিপ্লাই, কত হয়ে গেল? 37800। তাহলে উনি এত টাকা ধার নিয়েছিলেন। চলো কোশ্চেন নাম্বার 7। নেক্সট একটা কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? মানে একটা টাকা, যেটা আমি জানি না, বলে দেওয়া নেই এখানে, একটা টাকা বলেছে দ্বিগুণ হয়ে যাবে, মানে আমি যদি 50 টাকা রাখি ওটা 100 টাকা হবে, বা আমি যদি 1000 টাকা রাখি ওটা 2000 টাকা হবে। মানে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হওয়া মানে কি? অর্থাৎ আমি যদি 100 টাকা রাখি, হয়ে যাবে কত? ওটা 200 টাকা। তার মানে আমার এখানে 100 টাকাটা কি? 100 টাকাটা কিন্তু আসল, অর্থাৎ মূলধন যেটা আমি রেখেছিলাম। আর 200 টাকাটা যেটা হয়ে রয়েছে, ওটা অ্যাকাউন্টে আমার 200 টাকাটা হয়ে রয়েছে, অর্থাৎ আসল আর সুদ মিলিয়ে 200 টাকা হয়েছে। ঠিক আছে? তাহলে আমি আসলটাকে ধরে নেব, অর্থাৎ ওই মূলধনটাকে আমি ধরে নেব এক্স টাকা, যে টাকাটা আমি রেখেছি। ধরা যাক মূলধন এক্স টাকা ধরে নিলাম। তাহলে মূলধন যদি এক্স টাকা হয়, ওটা বলেছে দ্বিগুণ হবে, তার মানে কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। এই 2xটা কি? 2xটা কিন্তু সুদ আর আসল মিলিয়ে আমার 2x হচ্ছে, অর্থাৎ সুদ আসল কিন্তু আমার 2x টাকা। ঠিক আছে? আমরা কি বার করব? এখানে সুদ আসল থেকে যদি আমি আসলকে বিয়োগ করি, তাহলে আমি সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমার সুদ আসলে কত? সুদ আসলে এই 2x - x, অর্থাৎ
এক্স টাকা হলো আমার সুদ, এই টাকাটা হচ্ছে সুদ। ঠিক আছে, আচ্ছা বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে? 6% বলে দিয়েছে। তাহলে লিখে নি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার হলো 6%। তাহলে আমি সুদের ফর্মুলাটা ফেলবো, বলেছে কত বছরে দ্বিগুণ হবে, ওটাকে আমি টি বছর ধরে নিই। ধরা যাক, ধরা যাক টি বছরে এক্স টাকা 2x টাকা হবে, অর্থাৎ টি বছরে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা কি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100, অর্থাৎ আই মানে হলো এক্স ইকুয়াল টু পি মানে হলো এক্স ইন্টু আর মানে হলো 6 ইন্টু টি মানে হলো কত? টি মানে হলো যেটা আমি জানি না, টি ধরে নিয়েছে, বাই 100। এইখান থেকে আমাকে বার করতে হবে টি এর ভ্যালু। আমার এখান থেকে বোথ সাইড থেকে এক্স অটোমেটিক্যালি ক্যান্সেল হচ্ছে, এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে। তাহলে টি দাঁড়ালো আমার 100/6, 6/100 ওই পাশে রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, কত হবে? ক্যান্সেল করলাম 50/3। এটাকে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে বার করি, মিক্সড ফ্র্যাকশনে বার করলে আমার কি দাঁড়াবে? অর্থাৎ 16/2/3, তার মানে 16 × 2 আমার এক্স টাকা 2x টাকা হবে, অর্থাৎ কিছুটা কোনো টাকা 16 বার্ষিক 6% সরল সুদের হারে 16 × 2 আমার দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমি 8 নম্বর অঙ্ক করাবো। আচ্ছা নেক্সট 8 নম্বর দাগের অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা কিভাবে করব? বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তার মানে কি? সুদটা আসলের 3/8 হয়ে গেছে, অর্থাৎ আসল যা হবে তার 3/8 সুদ হয়ে গেছে। তাহলে আমি আসলটা কত ধরে নিই আগে? আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে আমার এক্স টাকা, তাহলে সুদ কত হয়ে গেছে? সুদ এই আসলের 3/8 হয়ে গেছে, অর্থাৎ 3/8 ইন্টু এক্স হয়ে গেছে, আসলের 3/8, অর্থাৎ আসল গুণ 3/8, আসলের 3/8 আমার সুদের পরিমাণ হয়ে গেছে। ঠিক আছে, আর কত বছর পর? উনি দেখেছে এটা 6 বছর পর হয়েছে ঘটনাটা, ঘটনাটা 6 বছর পর হয়েছে। বলছে বার্ষিক সুদের হার কত ছিল, ওটা ধরে নেব, বা বার্ষিক সুদের হারটা আমি ধরে নেব। ধরা যাক বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আমার r% ধরে নিচ্ছি। তাহলে ওই ফর্মুলা, একই ফর্মুলা, সুদ অর্থাৎ আই ইকুয়াল টু, সুদ মানে কত? 3/8 ইন্টু এক্স, এটা ইকুয়াল টু কি হবে? PTR/100। পি মানে হচ্ছে আসল অর্থাৎ এক্স টাকা, আর মানে হচ্ছে জানি না, ওটা আমি বের করতে চলেছি, আর টি মানে হচ্ছে 6, আর তলায় হচ্ছে আমার 100, এক্স এক্স কেটে গেল। তাহলে আর এর সাথে যেটা আছে 6/100 এইদিকে গেলে আমার রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ 100/6 হয়ে যাবে। কাটাকুটি করবো, 3 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 50, আচ্ছা এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 25, 25/4। এই 25/4টাকে আমি বের করছি, 25/4 মানে কত? 25/4 মানে 4 ছক 24, 1 পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণে 8, আবার 2 পয়েন্ট দিয়ে 0, 4 5 20। তার মানে কত বেরালো? আর এর মান বেরালো আমার 6.25, অর্থাৎ 6.25% হারে আমার বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6.25%। ঠিক আছে, আচ্ছা এইটা 8 দাগের অঙ্কটা আমি আজকের 8খানা অঙ্ক করালাম। ঠিক আছে, 8খানা অঙ্কের পরে নেক্সট 9 থেকে পরের আরেকটা ডেমো ক্লাস আনবো সরল সুদ কষার, 9 থেকে পরের অঙ্কগুলো করবার চেষ্টা করব পরের ভিডিওতে। ঠিক আছে, আমি বলেছিলাম ভিডিওর শেষে একটা কথা বলবো। আমি ডেমো ক্লাসের অর্থ হলো
এই যে ক্লাসটা সরল সুদ কষার যে ক্লাসটা দিয়েছি, এরপরে আমি এরকমই প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে আনবো। কিন্তু সমস্ত চ্যাপ্টারের ক্লাস এখানে আসবে না। তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন আমি আপাতত একটা আমি এরপরে একটা ছোট ভিডিও করে বলে দেব সমস্ত বিষয়গুলো কিভাবে কি করতে হবে না করতে হবে। আমি পুরো 2026 সালে 27 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি মানে প্রত্যেককে ধরে ধরে আমি ম্যাথগুলো করাবো। তার জন্য একটা ন্যূনতম ফিস থাকবে, একদমই নগণ্য ফিস, না দিলে নয় এরকম একটা জিনিস। তার কারণ তোমরা জানো যে এই যে ইউটিউব ভিডিওগুলো বানাচ্ছি সবার জন্য, এটা কেউ হয়তো দেখছো ঠিক মতন, দেখছো না, আবার মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছ, ইন্টারেস্ট থাকছে কি থাকছে না আমি এটা বুঝতে পারছি না। তার কারণ একটা ফিস যদি নেওয়া হয় তাহলে তোমাদের সবার মধ্যে একটা ইন্টারেস্ট থাকবে, না ভিডিওটা পুরো দেখি, পুরো জিনিসটা ভালো করে শিখি, স্যারকে একটু জিজ্ঞেস করি, কমেন্ট করি যে কি হতে পারে কি না হতে পারে, এই প্রবলেমগুলো, বিভিন্ন রকমের প্রবলেম একটু দেখাই স্যারকে যে এই প্রবলেমগুলো যদি আমি করি তাহলে এই প্রবলেমগুলো নিয়ে আমি একটু এক্সট্রা অর্ডিনারি প্রবলেম যদি স্যারকে দিয়ে সলভ করানো যায়, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছুর জন্য আমি একটা ক্লাসের ব্যবস্থা করেছি। ঠিক আছে, একটা ক্লাস আমি করব। তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি। যারা যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবার জন্য, অর্থাৎ দশম শ্রেণী যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিউ সেশন একটি ব্যাচ আমি শুরু করতে চলেছি অনলাইন। এবং এই অনলাইন মানে কোনো রকম ব্যাপার না, তোমরা ক্লাস করবে, আমি জুমে ক্লাস করাবো। এবং সেখানে কিন্তু এই এই সমস্ত প্রবলেম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে লাইভ আলোচনা করতে পারবে। তো এই ফেসিলিটি আমি আনছি। তার জন্য খুব ন্যূনতম একটা ফিজ না রাখলেই নয়, সামান্য মাত্র একটা ফিজ রাখবো। কত কি রাখবো এটা আমি নেক্সট ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেলস আলোচনা করব। এবং তোমাদের কি কি ফেসিলিটি দেওয়া হবে এই ক্লাসের জন্য, পুরো বছরে তোমাদের কি কি ফেসিলিটি দেওয়া হবে সমস্তটাই আমি পরে পরে একটি ভিডিও করে সমস্তটাই আমি আলোচনা করে বলবো। ঠিক আছে, এই ডেমো ক্লাসটা ভালো করে দেখো। দেখার পরে অবশ্যই পরবর্তী ডেমো ক্লাস আরো আসবে, আরো কিছু ভিডিও যদি ভালো লাগে, যদি এই ক্লাসগুলো দেখো আমি প্রত্যেকটা ম্যাথ যে ধরে ধরে করাচ্ছি, যদি অবশ্য ভালো লাগে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় অ্যাড হয়ে যাও। ঠিক আছে, তবে এটা ফার্স্ট একটা ভিডিও। নেক্সট আরো আশা করি দুটো মতন ভিডিও আমি বানাবো সরল সুদ কষা শেষ করবার জন্য। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।